আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আশীর্বাদে সুস্থ আছি। প্রতিদিনকার মতো আমি হাজির হই তোমাদের সাথে, বিশেষ করে যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের কোনো একটা বিষয়, কোন বিষয়? হয়তোবা গণিত, না হলে পদার্থবিজ্ঞান, না হলে আইসিটি, এই তিনটার যে কোনো একটা নিয়ে আমি হাজির হই তোমাদের সামনে, যার ফলশ্রুতিতে আজকেও আমি কোনো না কোনো একটা বিষয় নিয়ে হাজির হব, তাই না? তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে বলবো, আমার এই লাইভ ক্লাসটি যারা দেখবে বা আমার এই ভিডিও ক্লাসটি যারা দেখবে, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি একটু ক্লিক করে রেখে দাও, তাহলে আমার আপলোড করা ভিডিওটি কিন্তু তোমরা পেয়ে যাবা। এবং যারা আমার এই ভিডিও ক্লাসটি দেখছো, তারা প্রত্যেকে, আমি বলবো প্রত্যেকে আমার এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুদেরও অনেক বেশি উপকারে আসবে। তো আমি আর কথা বাড়াবো না, তোমাদের প্রত্যেককে আমি স্বাগতম জানাচ্ছি আমার এই আজকের ক্লাসে। সবাইকে স্বাগতম। আজকে আমরা পাঠ পরিচিতি যদি নেই, কোন বিষয় দেখছো? হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম দশম শ্রেণী। তাহলে আমরা কোনটা করাবো? আজকে পঞ্চম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তাহলে পঞ্চম অধ্যায়টা আসলে অনেক বড় একটা অধ্যায়। তাহলে এই বড় অধ্যায়টার মধ্যে আমি তোমাদেরকে প্রথমে বলেছি, আমাদের এখানে দুইটা অংশ থাকে। 50 নাম্বারের একটা কোর্স, 25 হলো আমাদের কি এমসিকিউ, 25 হলো আমাদের ব্যবহারিক। সো আমি তোমাদের সাথে প্রথমে এমসিকিউ যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব বলেছি, তাই না? যার ফলে আমি প্রতিদিনকার মতো তোমাদের আইসিটি বিষয়ের যে 6টা অধ্যায় আছে, এখানে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে আমি আন্ডারলাইন করে রেখে দেই বইয়ের নিচের পৃষ্ঠায়, এবং সেগুলা বুঝাই দেওয়ার চেষ্টা করি। যদিও সরাসরি দেখতে ভালো হতো, দেন আমার প্ল্যান হচ্ছে আমি আগে আমার এমসিকিউগুলো যদি একটু শেষ করতে পারি, তোমরা প্রতিদিন যদি কিছু না কিছু পড়ো, আমার বিশ্বাস তোমাদের মনে থাকবে এবং তোমরাও ওই ক্লাসটা করতে পারো, খুব সহজে করতে পারবে। কেমন? তাহলে আসো, এমসিকিউর ফলে আমরা গতদিন একটা ক্লাস করিয়েছি, তাহলে আজকে আমরা কোনটা করব সেটাতে যদি আমরা একটু যাই, দেন তোমরা একটু খেয়াল করো। একটা ছবি আমি দিব, ছবিটা একটু লক্ষ্য করো, দেখি বলো তো এখানে কি হচ্ছে। ছবিটাতে কি, ছবিটা দ্বারা কি বুঝতে পারছো তোমরা? ম্যাডাম ক্লাস নিচ্ছেন, তাই না? হ্যাঁ, ম্যাডাম কি নিচ্ছেন? একটা ক্লাস নিচ্ছেন। ঠিক আছে, তোমাদেরও মনে পড়ে যাচ্ছে যে আমরা সবাই ক্লাস নিচ্ছি। এই যে এখানে দেখো কি ব্যবহার করে ক্লাস নিচ্ছে, মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস নিচ্ছে, তাই না? এখন মাল্টিমিডিয়ার মধ্যে এখানে যে জিনিসগুলো আসতেছে সেটা কি বলতো? ইয়েস, প্রেজেন্টেশন সফটওয়্যার, তাই না? একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। যেমন আমি যে ক্লাসগুলো নিচ্ছি, একটার পর একটা যে স্লাইডগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটাও নিশ্চিতভাবে কি বলবো আমরা? প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে আমি আগে আমার ক্লাসটা রেডি করেছি, দেন এখন আমি ক্লাসটা নিচ্ছি, তাই না? গুড। তাহলে আমরা আজকে যেটা দেখব সেটা হলো কি, আজকের পার্টটা কি আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার। ক্লিয়ার? তো চলো আমরা প্রত্যেকে আমাদের বই খুলি। বইয়ের তোমরা যে পঞ্চম অধ্যায় আছে প্রেজেন্টেশন সফটওয়্যারের, ওখানে তোমরা চলে যাও, 68 নাম্বার পেজ, প্রেজেন্টেশন সফটওয়্যার। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি করা হয়েছে? প্রথমে বলেছে প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি, বা এটা কেন তৈরি করা হচ্ছে, তাই না? বা কি কারণে এটা দেওয়া হচ্ছে, এটাই হলো আমাদের কি প্রেজেন্টেশন সফটওয়্যার। কেমন? তাহলে আমরা এখন
একটু যদি দেখি যে প্রেজেন্টেশন সফটওয়্যার দেখো লিখছি এখানে, বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় ও বর্তমান সময়টা কি তথ্য বিনিময় ও তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণে নিশ্চিত করার জন্য। তাহলে বর্তমান সময় যেটা, বর্তমান সময়টা হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের যে প্রবাহটা আছে সেই প্রবাহটা অবিরত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার একটা যুগ হচ্ছে প্রেজেন্ট টাইম। তাহলে এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথা তথ্য বিনিময় এবং তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। সকল প্রকার তথ্যের ভাণ্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে লাইনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম। নেক্সট আমরা যদি আর একটু দেখি কি বলছে এখানে, সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদি কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যারটা কী কী হইতে পারে খেয়াল করে একটু, পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস ইত্যাদি। এখন এখানে আমরা মূলত আমি যে কাজটা করেছি সেটা পাওয়ার পয়েন্ট দিয়ে, আমরা অধিকাংশ টিচাররা যে ক্লাসটা নিয়ে থাকি সেটা পাওয়ার পয়েন্ট দিয়ে। এটা এক ধরনের প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। তাহলে এই সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়, এই মাত্র বললাম। তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার কি? প্রেজেন্টেশন সফটওয়্যার এটা এক ধরনের অ্যাপ্লিকেশন, এক ধরনের কি অ্যাপ্লিকেশন। তাহলে পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটা জনপ্রিয় সফটওয়্যার। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। তাহলে বাংলাদেশের এই যে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে আমি যে ক্লাসটা দিচ্ছি সেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিসের একটা অ্যাপ্লিকেশন। কোনটা? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, রাইট? হ্যাঁ, তাহলে বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী সহ প্রায় সকলের সুবিধার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি নিয়ে আলোচনা করা হলো। মানে এখানে আমরা যে কাজটা করবো সেটা সফটওয়্যার পাওয়ার পয়েন্ট। তাহলে পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা যাবে, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করা যায়। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে প্রথমে বললাম যে আমরা কাজগুলো একটু শিখে নিব, তত্ত্বীয়ভাবে একটু শিখে নিব। দেন আমি যখন ব্যবহারিক ক্লাস করাবো, অর্থাৎ সরাসরি তোমাদের যখন ক্লাস করাবো, আমার বিশ্বাস তোমরা সেখানে বাকি কাজগুলো খুব সহজে বুঝতে পারবে। তাহলে প্রকৃতপক্ষে দেখো, সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে কার্যকর তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্টটির খুব সহজে এবং চমৎকার ব্যবহার করা যায়। এদিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে। এজন্যই সভা, সেমিনার, তারপরে কর্মশালা ইত্যাদি তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে। তাহলে পাওয়ার পয়েন্টকে বলা হয়, পাওয়ার পয়েন্টের যে ফাইলটা আছে, এক একটা ফাইল তো আমরা বুঝি, তাই না? ফাইল ফোল্ডার আমরা বুঝি, বলেছিলাম। তাহলে পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। ক্লিয়ার? পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন বলা হয়। কেমন? তাহলে নেক্সট আমরা দেখি। তাহলে প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশনের একটা অংশ হচ্ছে স্লাইড। মানে প্রেজেন্টেশনের যে একটা অংশকে, আমি আগেরটাতে যদি আমরা একটু যাই, খেয়াল করো, এই যে এখানে একটা জিনিস ছিল, তাই না? এটা কিভাবে আসতেছে? এখন একটা স্লাইড, এই যে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি একটা স্লাইড। আমি এটাকে কি করলাম, এখন চেঞ্জ করে আমি দিলাম, দেন আর একটা স্লাইড। দেখো এই যে কিভাবে আসলো এটা, এই যে দেখো আর একটু দেখাচ্ছি আমি কিভাবে আসলো। দেন আমার এটা দেখো, এটা এরকম করে আসলো, তারপরে এটা আবার গেল, দেন আবার এটা বক্সের মতন করে চলে আসছে। তো এই জিনিসগুলা আমরা দিতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো প্রেজেন্টেশন এক ধরনের স্লাইড। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়। তাহলে স্লাইড কি? প্রেজেন্টেশনের এক একটা অংশ। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলকে অনেক
একটি ফাইলে যেমন অনেক পৃষ্ঠা থাকে তেমনি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। আমরা এখন তোমরা যেটা দেখছো সেটা একটা স্লাইড, তারপর যখন এটা চেঞ্জ হবে তখন হবে আর একটা স্লাইড, তারপর হবে আর একটা স্লাইড। এভাবে আমার এখানে অনেকগুলো স্লাইড আছে, আমি তোমাদেরকে দেখাবো আমাদের পার্টটা শেষ হলে আমার কতটা স্লাইড আছে, জাস্ট একটু নোট রাখো। তেমনি প্রেজেন্টেশনের একাধিক স্লাইড থাকে, একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ডস আউট। একাধিক পৃষ্ঠা বিশিষ্ট একটাকে কি বলা হয়? হ্যান্ডস আউট বলা হয়। তাহলে হ্যান্ডস আউট কি? হ্যান্ডস আউট হলো প্রেজেন্টেশনের একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ডস আউট বলা হয়। পরিকল্পিতভাবে একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়, মানে আমি আগে কোনটার পর কোনটা নেব সেরকম একটা আলাদা একটা খাতায়, জাস্ট আমি এরকম যদি তোমাদেরকে একটু দেখাচ্ছি, খেয়াল করো, জাস্ট এরকম একটা খাতার মধ্যে আমাকে আগে খসড়া করে নিতে হবে আমি কোনটার পর কোনটা নিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ঠিক আছে, এই যে খসড়া করলাম, এই খসড়াকে বলা হয় স্লাইড লেআউট, যে আমরা খাতায় একটু রাফ করে নিই। একই রকমভাবে প্রেজেন্টেশনের যখন স্লাইড তৈরি করবো, স্লাইড তৈরি করার সময় দেখবে এখানে আলাদা আলাদা কিছু পৃষ্ঠা চলে আসে, আমি ব্যবহারিক ক্লাসে তোমাদেরকে দেখাবো ওই জিনিসগুলা কি। তো সেইখানে একটাকে বলা হয় কি? স্লাইড লেআউট। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা আমরা কিভাবে খুলবো এবং কিভাবে একটা স্লাইড তৈরি করব। আমি যে দাগান্বিত অংশগুলো আছে সেগুলো খুব মনোযোগ দিয়ে খাতায় নোট করে নাও। আমি বলবো যে এখন খাতায় নোট করে নিবা। প্রথমত হচ্ছে আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ আমরা যেটাই বলি না কেন, যখন আমরা কম্পিউটারটা ওপেন করব তার বাম সাইডের কর্নায়, বামের কর্নারে কি আছে? একটা কি আছে? স্টার্ট লেখা একটা, দেখবা যে স্টার্ট লেখা একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে স্টার্ট বাটন। কি নাম? স্টার্ট বাটন। ঠিক আছে, তারপরে আরেকটা হচ্ছে দেখো, স্টার্ট বাটনে আমরা প্রথমে ক্লিক করব মাউসটা দিয়ে। এই যে আমার এখানে তোমরা দেখো সাদা যে অংশটা নড়ছে, হ্যাঁ, এই যে এটা কার্সর বলা হয় এটাকে, যেটা নড়ছে সেটা কার্সর। দেন আমার এখানে যেটা আছে এটা হচ্ছে কি? মাউস। খেয়াল করো, এটা কি? মাউস। ওকে, এটা হচ্ছে মাউস। এবং এখানে আমার হাতে এখন যেটা আছে সেটা কি? একটা কিবোর্ড। তাহলে কিবোর্ডের এখানে একটু দেখো, এখানে একটা সিম্বল আছে, একটু দেখো, এই যে সিম্বলটা আছে না, হ্যাঁ, এটা হচ্ছে কি? উইন্ডোজ সিম্বল, বা তোমরা কর্নারে এরকম একটা সিম্বল পাবা। এই যে এরকম একটা সিম্বল পেয়ে যাবা, যেটাকে বলা হয় স্টার্ট বাটন, একদম নিচে, বামের নিচে। তাহলে এখন ওটার মধ্যে ক্লিক করলে একটা মেনু বা তালিকা আসবে, সেই তালিকার মধ্যে একটা লেখা থাকবে অল প্রোগ্রাম, একদম নিচে অল প্রোগ্রাম লেখা থাকবে, সেখানে আমরা ক্লিক করব। দেন ওখান থেকে আমরা একটা ডায়ালগ বক্স আসবে, ঠিক আছে, ওখান থেকে আমরা মাইক্রোসফট অফিস মেনু, দেখো মাইক্রোসফট অফিস মেনুতে ক্লিক করব। অফিস মেনুতে ক্লিক করার পর দেন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে আসবে। এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে আসার পরে সেখানে তখন আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে দেখো একটা চিত্র দেখা যাচ্ছে, হ্যাঁ, এই চিত্রটা, এই যে দেখা যাচ্ছে একটা চিত্র, খেয়াল করো, এই যে একটা কি দেখা যাচ্ছে? চিত্র দেখা যাচ্ছে, এরকম একটা চিত্র চলে আসবে। সেখানে দুইটা জিনিস লেখা থাকবে, এক জায়গায় লেখা থাকবে দেখো ক্লিক টু এড টাইটেল, আর এক জায়গায় লেখা থাকবে ক্লিক টু সাবটাইটেল। ঠিক আছে, এই দুইটা লেখা থাকবে। এই দুইটা লেখার উপরে ক্লিক করলে টেক্সটে লেখাটি দৃশ্যমান হবে, যা আমরা টাইপ করবো সেটা লেখা হবে। এর টাইটেল আমরা কি টাইটেল দিব সেটা, আর সাবটাইটেল হচ্ছে তার বিবরণটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, এই মূলত এই হলো কাজ। তারপর আরেকটা দেখো দৃশ্যমান হবে, এবং টেক্সট বক্সের মধ্যে ইনসারশন পয়েন্ট থাকবে। ঠিক আছে, ইনসারশন পয়েন্ট থাকা অবস্থায় শিরোনাম এবং উপশিরোনাম টাইপ করা যাবে। ইনসারশন মানে হচ্ছে এই যে আমাদের এটা আছে না, এটা যখন আমি ওখানে রাইট বাটনে ক্লিক করব, এরকম আইয়ের মতন, খেয়াল করো, আইয়ের মতন একটা সিম্বল চলে আসবে, যেটাকে আমরা বলবো ইনসারশন। দেন ওটা আসার পরে কী করবো? টেক্সট বক্সের বর্ডারটা যদি আমরা সিলেক্ট করার পরে ডিলিট বোতাম হচ্ছে আমার এখানে দেখো ল্যাপটপের এই যে এই কিবোর্ডের এইখানে একটা ডিলিট বোতাম আছে, তাই না? এই যে একটা ডিলিট বোতাম আছে। ঠিক আছে, ডিলিট বোতাম চাপ দিলে লেখাসহ টেক্সট বক্সটি বাতিল হয়ে যাবে।
ওকে, তারপরে আমরা যখন ওখানে যাব, যে উপরে দেখবো আমাদের হোমটা আছে, ঠিক আছে, এই যে এখানে একটু দেখবে তোমরা, যে এখানে এই যে এটা যখন আসবে ল্যাপটপের, এখানে যখন একটু দেখবে, সেখানে কি আসবে, হোম মেনুটা আসবে। হোম মেনুর রিবনে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসারশন পয়েন্টের ভেতর দিয়ে নিয়ে এলে পাওয়ার পয়েন্টের টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে। এই অবস্থার উপর থেকে কি নিচে কোণাকুণি বক্স টেনে একটা বক্স তৈরি করবে। মানে এইভাবে আমরা ধরো ধরবো, ক্লিক বাটন, মানে এটা যে বলা হয়, এটা হচ্ছে লেফট রাইট, এটা লেফট, এটা রাইট, দুইটা বাটন, খেয়াল করো, লেফট রাইট। লেফট বাটনটা ক্লিক করবো, ক্লিক করে যখন আমরা টান দিব তখন সেটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো বক্সের ভেতরে ইনসারশন পয়েন্ট থাকবে, এবং বাংলায় টাইপ করার জন্য কিবোর্ডে অবশ্যই বাংলাটা থাকতে হবে। তারপরে টুলবার ও রেবন থেকে ফন্ট এবং ফন্টের আকৃতি, রং ইত্যাদি সিলেক্ট করা যেতে পারে। ওকে, আচ্ছা। তারপরে আমরা দেখব 57 mg ফন্ট এবং সাইজ 150 রেখে, অর্থাৎ ওনারা এই দেখো ভিতরে একটা আমাদের দেশ একটা লেখা লিখেছে, কেমন রং নীল সিলেক্ট করে টাইপ করা হলো আমাদের দেশ লিখছে। তাহলে এখানে টাইপ করার পর, অর্থাৎ এরকম একটা যখন বক্স আসছে, বক্সের মধ্যে যখন আমি এটাকে লেফট বাটন ক্লিক করব মাউসের, তখন দেখবো ইনসারশন আসবে, মানে আই, ঠিক আছে। এখন এখানে যে বক্সটা করে দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে এমসিকিউ একটা। টাইপ করার পর বাক্সটি সিলেক্টেড হবে এবং সিলেক্টেড বক্সের 4 বাহুতে 4টি এবং 4 কোণে 4টি ছোট গোলাকার ফাঁপা সিলিন্ডার পয়েন্ট থাকবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা টেক্সট বক্সে কি থাকবে, 4 কোণায় 4টি এবং 4 পাশে 4টি গোলাকার কি থাকবে, সিলেক্টর টেক্সট বক্সে 4 বাহুতে 4টি, 4 কোণে 4টি ছোট গোলাকার ফাঁপা সিলিন্ডার পয়েন্ট থাকবে। মানে এই দেখো, এই 1 2 3 4, এই 4টা আবার এখানে দেখো 1 2, এইখানে মাঝখানটা 3 4, এরকম 4 কোণে 4টা থাকবে। এই সিলেকশন পয়েন্টে ড্রাগ করে বাক্সের আকার ছোট বড়, ড্রাগ মানে হচ্ছে, আমি বলি, এই যে লেফট বাটনটা ক্লিক করবা, ক্লিক করে টান দিলে দেখবা এটা আস্তে করে বড় হচ্ছে। আবার যদি আমরা এদিকে নেই, মানে লাড়ালাড়ি করে দেখবে এটা বড় ছোট হচ্ছে। এটাকে বলা হয় মূলত ড্র্যাগ করা, ঠিক আছে। তাহলে বাক্সের যে কোনো বাহুর যে কোনো স্থানে ক্লিক বা ড্র্যাগ করে বাক্সের পর্দার অবস্থানে সরিয়ে স্থাপন করা যায়, এবং স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে থাম্বনেলের ভিউতে স্লাইডের ছোট সংরক্ষণ দেখা যাবে। নেক্সট আমরা যদি আসি, করার পর সেভ করব কিভাবে। তাহলে ফাইল মেনুতে গিয়ে যখন আমরা সেভ বাটন, সেভ কমান্ডটা করব, এক পাশে সেভ থাকবে, সেভ কমান্ডটা যদি আমরা করি, কমান্ড দিলে সেভ এজ ডায়লগ বক্স আসবে। তো সেভ এজ ডায়লগ বক্সের ফাইল নেম ঘরে ফাইলের নাম টাইপ করতে হবে, কোন একটা নাম, আমি যেটা দিলাম প্রেজেন্টেশন নাম দিয়ে মনে করলাম আমি কি লিখলাম এখানে, আমাদের দেশ, তাহলে লিখলাম মাই কান্ট্রি, ঠিক আছে। লিখে ওকে বাটন ক্লিক করলে আমাদের এটা মাই কান্ট্রি নামে সংরক্ষিত হয়ে যাবে। এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরবর্তীতে মাই কান্ট্রি প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে আমরা যাব। এখন এই যে সেভ করার জন্য আর একটা শর্টকাট কি কিন্তু আছে। শর্টকাট কিটা কি? শর্টকাট কি হলো, কন্ট্রোল টিপে এস, মানে কন্ট্রোল, খেয়াল করো এই যে এই বাটনটা আছে, এখানে দুইটা কন্ট্রোল আছে মাউসে, কিবোর্ডে, এই একটা কন্ট্রোল আর একটা কন্ট্রোল, ঠিক আছে। এই কন্ট্রোল টিপে ধরে এস টিপবো, এই যে এস, কন্ট্রোল এবং এস একসাথে টিপবো, একসাথে, মানে কন্ট্রোল টিপবো দেন এস টিপবো, দেখবো যে এটা সেভ হয়ে গেছে। এটা তো শর্টকাট মনে রাখার জন্য, কেমন? আচ্ছা, তারপরে আমরা দেখবো একটা নতুন স্লাইড। আমরা তো খেয়াল করো, আমার এখানে যেটা আছে সেটা একটা স্লাইড, মনে করো আমরা এখানে এই লেখাটা লিখে ফেললাম, এখানে এই লেখাটা আমি কি লিখে ফেলছি, লেখার পরে আমার তো ক্লাস তো শেষ হয় না, আমার আর একটা স্লাইড দরকার, দেন আর একটা স্লাইড, এই যে এখন যেটা আসলো স্লাইড, এটা আর একটা স্লাইড, এইভাবে যোগ করবো। একদম সহজ, যখন আমরা হোম বাটনে যাব, হোম বাটনে গিয়ে নিউ স্লাইড কমান্ডে ক্লিক করলে নতুন একটা স্লাইড চলে আসবে। অথবা ওই যে একটু আগে বললাম কন্ট্রোল চিপে ধরে এম, আমি এখানে লিখে রেখেছি, কন্ট্রোল টিপে এম ধরলে আমরা কি পাবো, আর একটা স্লাইড পেয়ে যাবো। তাহলে নতুন স্লাইড যুক্ত করলে ওখানেও আমাদের দুইটা ডায়লগ বক্স থাকবে, মানে দুইটা লেখা থাকবে, একটা হচ্ছে ক্লিক টু এড টাইটেল আর একটা হচ্ছে ক্লিক টু এড টেক্সট লেখা থাকবে। তাহলে পূর্বে বর্ণিত নিয়মে আমরা একই রকমভাবে ডিলিট করে
নতুনভাবে আমরা কাজটা শুরু করতে পারবো। এভাবে আমরা নতুন একটা স্লাইড, যেমন আর একটা স্লাইড আসলো, তাই না? এখন স্লাইডকে আমরা কিভাবে প্রদর্শন করব? তাহলে কিবোর্ডের যদি F5, দেখো এখানে কিবোর্ডের এই যে F5 বোতামটা আছে, এই যদি F5 বোতামটা যদি আমরা কি করি, ক্লিক করি, আমাদের ওটা ভিউ হয়ে যাবে। অথবা আমাদের স্লাইড শো একটা মেনু আছে, সেখানে স্লাইড শো মেনুতে যাইতে হবে, অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো আইকনে ক্লিক করলে প্রেজেন্টেশন মানে প্রথম স্লাইডটি উপস্থাপিত হয়ে যাবে। তাহলে একটি স্লাইডের পরবর্তীতে আরেকটি স্লাইডে যাওয়ার জন্য এই যে ধর আমি এই যে একটার পর একটা স্লাইডে যাচ্ছি, আসলে আমি কি কাজ করছি? আমি মূলত কাজ করছি এই যে আমার চারটা, এটাকে বলা হয় অ্যারো কি। গতকালকে আমি তোমাদেরকে কিবোর্ড পরিস্থিতি দেখেছিলাম, এ হচ্ছে কি আমাদের অ্যারো কি, 1 2 3 4। জাস্ট আমি এটা লেফট বাটন, দেখো আমি তোমাদের সামনে এখন এটা ক্লিক করছি, দেখো আমার আরেকটা স্লাইড চলে আসবে, এখন চলে আসছে তার পরবর্তী স্লাইড যেটা, আমি এটা ক্লিক করলাম, উপরটা ক্লিক করলাম, দেন আগেরটা আসলো, ক্লিক করলাম, তার আগেরটা গেল। ক্লিয়ার? এটা দিয়ে আসতে আমরা স্লাইড পরিবর্তন করতে পারি। কেমন? আচ্ছা, এটাই, আর কোনো কাজ নেই এখানে। এবার তারপরে দেখো এখানে দেখছে ওই স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যেতে হলে ESC বোতাম টিপতে হবে। যখন আমি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্লাইড শো করছি, এখন স্লাইড শো না করলে যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ESC বাটনটা ক্লিক করলেই আমরা মোটামুটি এটাতে আগেরটাতে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কাজগুলো প্রত্যাশিত হচ্ছে কিনা সেটা দেখে প্রেজেন্টেশন তৈরি করা যাবে। দেন আমরা আর একটা আসি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। যেমন এটা তো আমার স্লাইড একটা আছে, একটা ইমেজ বা বইয়ের, এটাকে আমি ক্রপ করে ইমেজ দিলাম, পিছনে দেখো একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হয়, এখানে আমি একটা কালার দিয়েছি, তোমরা এখানে ছবি যোগ করতে পারো, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু যোগ করা যেতে পারে। যেমন আমার পিছনে কি আছে, সাদা একটা কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি এখানে যদি এটাকে চেঞ্জ করে আমি এখানে মনে করো একটা পিকচার আমি নিয়ে আসতে পারি, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? অর্থাৎ পিছনের সাইডটাকে পরিবর্তন, এটা কীভাবে করবো? তাহলে স্লাইডে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হলে সেই স্লাইডটিকে খুলে, মানে যেইখানে আমি ব্যবহার করবো সেই স্লাইডটি খোলা রাখতে হবে এবং সক্রিয় রাখতে হবে। বর্তমানে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি খোলা রাখা হলো। ঠিক আছে? আচ্ছা, ওরা এটা বলছে যে প্রেজেন্টেশনে একটা স্লাইডে দেখো খোলা রাখা হয়েছে। তাহলে ডিজাইন মেনুতে গিয়ে উপরে দেখবা একটা জায়গায় আছে ডিজাইন মেনু, লেখা থাকবে অনেকগুলা মেনু বার লেখা থাকবে। ডিজাইন মেনুতে গিয়ে যখন আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন বারে ক্লিক করলে দেখবা গ্রেডিয়েন্ট এবং সলিড রঙের একটি প্যালেট আসবে, এই যে এরকম একটা প্লেট চলে আসবে। ঠিক আছে? তারপরে যে প্লেটের মধ্যে নিচে দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ঠিক আছে? ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এইখানে যেগুলো আছে সেই কালারগুলো একটু সিলেক্ট করতে হবে, করে ব্যাকগ্রাউন্ড, এতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়লগ বক্স আসবে। তাহলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়লগ বক্সের বাম পাশে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করে সক্রিয় করতে হবে। এতে কালার ড্রপ ডাউনে গিয়ে আমরা এটা কি করতে পারি। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেন তারপরে দেখো পিকচার দিব, আমরা কিভাবে একটা পিকচার দিতে পারি, তারপরে কিভাবে আমরা একটা সাউন্ড করতে পারি, তারপর আমরা এইভাবে একটু ইনসার্ট করতাম। তো কোনো কিছু যোগ করার সময় আমাকে উপর একটা লেখা থাকবে ইনসার্ট বাটন, তাহলে ইনসার্ট বাটনে গিয়ে আমরা সেই কাজটুকু খুব সহজে করে ফেলতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে আমরা একটু দেখি কি আসছে। স্লাইডে একটা ছবি যোগ করবো কিভাবে, ইনসার্ট বাটন থেকে, যেখানে একটু ইনসার্ট, এই যে নিচে যখন আসবে ইনসার্ট বাটন থেকে এরকম একটা ছবি যুক্ত করা যাবে। ইনসার্ট বাটনে যাব, ইনসার্ট বাটনে গিয়ে পিকচার সিলেক্ট করব, পিকচার সিলেক্ট করে আমার কম্পিউটারে যেই জায়গায় আমার ছবিটা আছে সেই ছবিটা সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিলে আমরা ইনসার্ট বাটনটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা স্লাইডে ট্রানজিশন যুক্ত করা। ট্রানজিশন মানে হচ্ছে কি, এই যে আমি সাউন্ড দিচ্ছি, তাই না, যে সাউন্ড যুক্ত করা, আবার দেখা গেছে একটা ভিডিও যুক্ত করা, তারপরে এক্সেট্রা এই জিনিসগুলো, মানে বিভিন্ন ইফেক্ট আমরা যদি, এই যে অ্যানিমেশন যেটা দিলাম খেয়াল করো, এই যে এটা আসলো, তারপরে এটা এইভাবে আসলো,
হ্যাঁ, এই যে দেখো এই নিচে থেকে উপরে আসলো, আবার কিছু ঘুরে আবার বক্সের মতো আসে, এই জিনিসগুলো হচ্ছে মূলত কি ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন করা। তাহলে প্রথমে স্লাইডটা খুলতে হবে, তারপরে কি করতে হবে, ধাপটা দেওয়া আছে, অ্যানিমেশন মেনুতে গিয়ে ক্লিক করতে হবে। যেমন আমার এখানে আমি এই অ্যানিমেশনটা ক্লিক করেছি, যার কারণে আমার এটা এরকম করে আসতেছে। ঠিক আছে, তারপরে এটাকে ট্রানজিশন বলা, এবং সবগুলো স্লাইডে ট্রানজিশন আরোপ করে প্রথম স্লাইডটিকে ট্রানজিশন আরোপ করার পরে অ্যাপ্লাই টু অল যদি আমরা দিয়ে দিই, তাহলে সবগুলোতে এরকমভাবে আর প্রতিটাতে আমরা ট্রানজিশন যোগ করতে পারি। তারপরে লেখায় যত্রতত্র ট্রানজিশন, এই যে লেখা দেখবে কিছু কিছু লেখা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে যেটা আছে দেখো, নোয়াখালী উচ্চ বিদ্যালয়, যেটা উপর থেকে ড্র্যাগ করছে কন্টিনিউ, দেন আমার অ্যাড্রেস উইথ এটা নিচের দিকে আসতেছে, তাই না? এই যে এই জিনিসগুলো আমরা এখানে কি করতে পারি, সংযোগ দিতে পারি নিচে আর উপরে, কেমন? তারপরে অ্যানিমেশনে মেনুতে গিয়ে যে আমরা অ্যানিমেশনগুলো কিন্তু দিচ্ছি, একটা ঘুরে ঘুরে আসতেছে, যেমন এই যে দেখো এটাতে আমি একটা দিলাম, তারপর দেন এই যে দেখো এটা ঘুরে আসতেছে, একটু খেয়াল করো এটা কীভাবে আসলো, ঘুরে আসলো। এগুলো কিন্তু কিসের কাজ, অ্যানিমেশনের কাজ। জাস্ট অ্যানিমেশনে যাব, ওখান থেকে গিয়ে দেখো কাস্টম অ্যানিমেশনে যাব, কাস্টম অ্যানিমেশনে গিয়ে এড ইফেক্টের পরে ড্রপ ডাউন তালিকা করে এন্ট্রেন্স সিলেক্ট করলে আমাদের কাজ শেষ। এখানে বিভিন্ন ধরনের আছে, ব্লাইন্ড আছে, ফ্লাই আছে, ডায়মন্ড আছে, হ্যাঁ, মানে এরকম অনেকগুলা জিনিস থাকবে। যেমন আমি এখন যেটা দিলাম এটা হচ্ছে হোয়াইল, ওকে, আচ্ছা, এটা অ্যানিমেশন। যেমন এটা হচ্ছে আমার র্যান্ডম অ্যানিমেশন। তারপর শব্দ যোগ করা, যে বললাম আমি যখন কথা বলছি সেখানে আমরা একটা শব্দ যুক্ত করবো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি ক্যামেরা সেট করে দিলাম এখানে, হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে। তারপরে আছে আমার একটা স্লাইডে ভিডিও যুক্ত করা, আমি যদি একটা ভিডিও যুক্ত করতে চাই সেটা আমরা কিভাবে যুক্ত করব। ঠিক আছে, এখন আমি এখানে আমার বর্তমান প্রেজেন্টেশনে একটা ভিডিও যোগ করি নাই, দেন আমরা যখন ব্যবহারিক ক্লাসটাতে যাব তখন আমরা একটা ভিডিও যোগ করব, অথবা আমরা যে সামনে আরও সামনে যে পার্টটা আছে সেই পার্টটাতে যদি আমরা যাই সেখানে কিন্তু আমাদের ভিডিও যোগ করতে হবে, কেমন? আমি হয়তো তোমাদের পাওয়ার পয়েন্টের পরে আমাদের যে কাজটুকু আছে সেটা ভিডিও যোগ করে আমি দেখাই দেবো যে কীভাবে একটা স্লাইডে ভিডিও যোগ করতে হয়। তো এখানে আমরা জাস্ট একটু মনে রাখবো সব কিছু কিন্তু ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনুতে গিয়ে মুভিতে ড্রপ ডাউন করলে মুভি ফ্রম ফাইল কমান্ড চলে আসবে। এখন এটাকে ইনসার্ট মেনুতে ডায়লগ বক্স আসবে, ইনসার্ট মুভি বক্সের ভিডিও ফোল্ডারে একটি মুভি ফাইল সিলেক্ট করতে হবে এবং ওকে ডায়লগ বক্সের ওকে বোতামটি কী করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে একটি জিজ্ঞাসাসূচক বার্তা বক্সে হাউ ডু ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো, এটা যখন আসবে তখন সেখানে অটোমেটিক্যালি অ্যান্ড ওয়েন ক্লিকড, ঠিক আছে, যখন আসবে তখন প্রয়োজনীয় বোতামে ক্লিক করলে বার্তা যে বাক্সে সেই বাক্সে চলে যাবে এবং স্লাইডে ভিডিও ফাইল স্থাপিত হবে এবং ফাইলটি ড্র্যাগ করে যে কোনো স্থানে আমরা সরিয়ে নিতে পারবো। ওখানে জাস্ট গিয়ে একটু ক্লিক করলে আমার ভিডিওটা চলবে, অর F5 বোতামে ক্লিক করলে স্লাইডটি প্রদর্শিত হয়ে যাবে। ক্লিয়ার? এবং এইভাবে স্লাইড করার পরে যে একটা থাম্বনেল থাকবে, একটা সিম্বল এটা দৃশ্যমান হবে এবং ভিডিও ফাইলের থাম্বনেলটি ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে, কেমন? এটাই অটোমেটিক্যালি এটা চলতে থাকবে। তাহলে এ পর্যন্ত আমাদের রইল মোটামুটি কাজ। আমরা নেক্সট আরও যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আজ তোমাদের সামনে আমি হাজির হব। তারপরে এখন যেটা আছে দেখো, একটু বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি। এই পর্যন্ত যা করেছো এটা একটু খেয়াল করে পরে যাদের বাসায় ল্যাপটপ আছে তোমরা নিজেরা বসে একটু বিদ্যালয় নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আনবে, ঠিক আছে? যখন স্কুল খুলবে তখন দেখাবা স্যারকে, অর যদি এখনই দেখাতে চাও তোমরা আমাকে, যে আমি প্রথমে দিলাম সেখানে ইমেল নাম্বার আছে, সেই ইমেলে আমাকে মেল করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আজকের জন্য ধন্যবাদ।